এক সময় ছিল যখন অটোমান সাম্রাজ্যের নাম শুনলেই কেঁপে উঠত ইউরোপ ও এশিয়ার রাজদরবারগুলো। ৩ মহাদেশ জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু ১৯ শতকের শুরুতে এসে সেই শক্তিশালী সাম্রাজ্যই ধীরে ধীরে হারাতে শুরু করে তার প্রভাব, তার ঐক্য এবং তার আত্মবিশ্বাস। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি আর অদক্ষ প্রশাসন অটোমান রাষ্ট্রযন্ত্রকে ভেতর থেকে ক্ষয় করতে থাকে। সামরিক বাহিনী ছিল পুরনো অস্ত্রে সজ্জিত। আধুনিক ইউরোপীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে টিকে থাকা তাদের পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছিল। একের পর এক যুদ্ধে পরাজয় অটোমান সাম্রাজ্যের দুর্বলতা সবার সামনে স্পষ্ট করে তোলে। এই দুর্বলতার সুযোগ নিতে শুরু করে ইউরোপের বড় শক্তিগুলো। ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া প্রতিটি রাষ্ট্রই নিজেদের স্বার্থে অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাড়িয়ে দেয়। কেউ চাইছিল বাণিজ্যিক সুবিধা, কেউ চাইছিল কৌশলগত সমুদ্রপথ, আবার কেউ চেয়েছিল অটোমান ভূখণ্ডের একটি অংশ নিজের দখলে নিতে। এই সংকটময় পরিস্থিতিতেই অটোমান শাসক গোষ্ঠীর মধ্যে একটি বড় উপলব্ধি জন্ম নেয়: সংস্কার ছাড়া সাম্রাজ্যকে রক্ষা করা সম্ভব নয়। পুরনো ব্যবস্থায় আটকে থাকলে অটোমান সাম্রাজ্যের পতন অনিবার্য। আর এই চিন্তাধারার ফলেই ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়: তানজিমাত আন্দোলন। তানজিমাত শব্দের অর্থ হল পুনর্গঠন, অর্থাৎ একটি ভাঙতে বসা রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার প্রচেষ্টা। এই আন্দোলনের লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করা, যেখানে থাকবে আইনের শাসন, নিয়মতান্ত্রিক প্রশাসন এবং নাগরিক অধিকার। ১৮৩৯ সালে সুলতান আব্দুল মজিদের শাসনামলে এই সংস্কার আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সেই বছর জারি করা হয় ঐতিহাসিক গুলহানে ফারমান। এটি ছিল অটোমান সাম্রাজ্যের প্রথম আধুনিক সংস্কার ঘোষণা, যা শুধু একটি আইনগত দলিল নয়, বরং একটি নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি ছিল। গুলহানে ফারমানের মাধ্যমে রাষ্ট্র প্রথমবারের মতো ঘোষণা করে যে সকল নাগরিকের জীবন, সম্পত্তি ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কর ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয় এবং সামরিক বাহিনীতে নিয়োগকে নিয়মতান্ত্রিক করার উদ্যোগ নেওয়া হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল আইনের চোখে মুসলিম ও অমুসলিম সকল নাগরিককে সমান বলে ঘোষণা করা। এই ঘোষণাগুলো অটোমান সমাজে এক নতুন আশার জন্ম দেয়। বহু মানুষ বিশ্বাস করতে শুরু করে হয়তো এবার সাম্রাজ্য সত্যিই আধুনিকতার পথে হাঁটবে। তানজিমাত আন্দোলনের প্রভাবে প্রশাসনিক কাঠামোতে আসে বড় পরিবর্তন। ইউরোপীয় ধাঁচের মন্ত্রণালয় গড়ে ওঠে, আধুনিক ব্যুরোক্রেসি তৈরি হয় এবং আইন ব্যবস্থায় চালু হয় আধুনিক আদালতসমূহ। শিক্ষাক্ষেত্রেও দেখা যায় বড় পরিবর্তন। আধুনিক স্কুল, কলেজ এবং সামরিক একাডেমি প্রতিষ্ঠিত হয়, যেখানে নতুন প্রজন্মকে ইউরোপীয় জ্ঞান ও রাষ্ট্রচিন্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই শিক্ষিত প্রজন্মই পরবর্তীতে অটোমান রাজনীতিতে নতুন ভাবনার সূচনা করে। তবে এই সংস্কারের পথ মোটেও মসৃণ ছিল না। রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী তানজিমাত আন্দোলনকে ঐতিহ্য ও ধর্মের জন্য হুমকি হিসেবে দেখেছিল। অন্যদিকে ইউরোপীয় শক্তির অতিরিক্ত হস্তক্ষেপ অটোমান সংস্কারকে আরও দুর্বল করে তোলে। ফলে তানজিমাত আন্দোলন তার সকল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। এই সময়েই আন্তর্জাতিক রাজনীতিতে আরও একটি জটিল সমস্যা সামনে আসে: প্রাচ্য সমস্যা। প্রশ্ন উঠতে থাকে, যদি অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে তাহলে তার বিশাল ভূখণ্ড কে নিয়ন্ত্রণ করবে? এই প্রশ্নকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শুরু হয় এক তীব্র প্রতিযোগিতা। রাশিয়া উষ্ণ সমুদ্র বন্দরের আশায় অটোমান ভূখণ্ডের দিকে নজর দেয়। ব্রিটেন ভারতের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্য রক্ষার জন্য অটোমান সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চায়। ফ্রান্স খ্রিস্টান সম্প্রদায়ের রক্ষাকর্তা হওয়ার অজুহাতে প্রভাব বিস্তার করে। অস্ট্রিয়া বলকান অঞ্চলে জাতীয়তাবাদ ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক অবস্থান নেয়, আর জার্মানি অর্থনৈতিক এবং সামরিক স্বার্থে অটোমানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এই বৃহৎ শক্তিবর্গের স্বার্থ সংঘাত প্রাচ্য সমস্যাকে আরও জটিল করে তোলে এবং শেষ পর্যন্ত অটোমান সাম্রাজ্যের পতন ঠেকানো যায়নি। তবে তানজিমাত আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ ছিল না। এই আন্দোলন অটোমান সমাজে আধুনিক চিন্তাধারা, আইনের শাসন এবং প্রশাসনিক সংস্কারের বীজ বপন করে। এই বীজ থেকেই পরবর্তীতে জন্ম নেয় আধুনিক তুরস্ক রাষ্ট্রের ধারণা। তাই ইতিহাসের বিচারে তানজিমাত আন্দোলন ছিল একটি পরাজিত সাম্রাজ্যের শেষ বড় আধুনিকায়ন প্রচেষ্টা, আর প্রাচ্য সমস্যা ছিল ইউরোপীয় শক্তির লোভ ও স্বার্থ সংঘাতের এক জীবন্ত দলিল।